ভালোবাসার কাহিনী সবসময় দুটো মানুষের মধ্যেই যে থাকবে তার কোনো মানে নেই। প্রেমের কাহিনী দুটো মানুষের মধ্যেই থাকবে তার কোনো মানে নেই। ভালোবাসা শুধুমাত্র দুটো মানুষের মধ্যে আবদ্ধ থাকবে এটা কিন্তু বলা যায় না। ভালোবাসা কিন্তু শুধু কয়েকটা মানুষকে ঘিরে থাকবে এমনও নয়। ভালোবাসা আমাদের সাথে কিন্তু আমাদের দেশের প্রতিও হয়। হ্যাঁ, একটা গ্রাম, গ্রাম থেকে শহর, শহর থেকে জেলা, জেলা থেকে পুরো একটা দেশ, তাই তো? মানে আমাদের দেশ, এর প্রতিও তো আমাদের কিছু ভালোবাসা আছে, তাই না? তাই আজকে যে তোমাদের গল্পটা পড়াবো সেটা হচ্ছে একটা দেশের গল্প। তোমার, আমার, আমাদের সকলের ভালোবাসার একটা দেশ, গৌরবের একটা দেশ, ভারতবর্ষ। তার গল্প নিয়েই আজকের কিন্তু ভিডিওটা শুরু করছি। তোমরা সকলে দেখবে যে কিভাবে ভারতবর্ষকে নিয়ে কবি কিন্তু কল্পনা করেছেন। প্রতিটি গল্প কিন্তু উত্তেজনাপূর্বক হয় না, তাই বলবো না যে এই ভিডিওটা এক্সাইটমেন্টেড, না, এই ভিডিওটা ইন্টারেস্টিং, লাভিং মানে ভালোবাসার। তাই তো দেখব যে আমাদের কবি কিভাবে একটি দেশকে তার সৌন্দর্য চেতনা দিয়ে পরিকল্পিত করেছে। তাই তোমাদের ক্লাস 12-এর প্রথম গল্প আর্যাবর্ত বর্ণনাম নিয়ে আজকে পড়াতে এসেছি, যার লেখক হচ্ছে ত্রিবিক্রম ভট্ট। নমস্কার, আমি পর্ণা দে, ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার, মালদা। আমি তোমাদের সংস্কৃত পড়াই, তোমরা জানোই। তো আজকে সংস্কৃততে তোমাদের যে গল্পটি আমি পড়াবো সেটা হচ্ছে এমন এক দেশকে নিয়ে যেটা তোমার আমার গৌরবের দেশ, ভালোবাসার দেশ, ভারতবর্ষ। কিন্তু আমরা তো বললাম যে এখনই যে আর্যাবর্ত নিয়ে পড়াবো তো অবশ্যই আর্যাবর্ত বর্ণনাম, যেটা তোমাদের ক্লাস 12-এর প্রথম গল্প, প্রথম তোমাদের পাঠ্য বিষয়, তাই তো? আজকে সেই গল্পটা নিয়েই আসছি। তার আগে তোমাদের জানতে হবে যে এই আর্যাবর্তের উৎসটা কী, আর্যাবর্ত কী ধরনের কাব্য থেকে নেওয়া হয়েছে, উৎস কী, কবি পরিচিতি কী, কে লিখেছেন, তার পরিচয় কী, নামকরণ কী, কেন নামকরণ এরকম করা হয়েছে, আর সবার শেষে কিন্তু তোমাদের বিষয়বস্তু নিয়ে আলোচনা করব। কিন্তু বিষয়বস্তুটা কিন্তু এখানেই তোমাদের একদম ছোট করে না, পুরো গল্পটাকে নিয়েই যতটা আমি বুঝেছি, যতটা তোমাদেরকে বোঝাতে পারবো, সুন্দরভাবে বোঝাতে পারবো, সেইভাবে প্রত্যেকটা লাইনের ওপর কিন্তু আমি তোমাদেরকে বোঝাবো, ঠিক আছে? তাহলে চলো প্রথমে আমরা বুঝে নিব যে এই আর্যাবর্ত বর্ণনাম যে গল্পটি আছে কার লেখা? ত্রিবিক্রম ভট্টের লেখা। মানে কবি পরিচিতিটা কিন্তু আগেই দেখতে পাচ্ছি ত্রিবিক্রম ভট্টের লেখা, ঠিক আছে? আচ্ছা, প্রথমে জানবো এটি কেমন কাব্য? চম্পু কাব্য। চম্পু কাব্য কথাটা যদি তোমাদের কাছে নতুন হয়ে থাকে তাহলে তোমাদের একদম এই পাশে দেখে নাও, আমি একটা ছক করে দিয়েছি তোমাদেরকে, যেখানে প্রথমে আমরা দেখছি যে সংস্কৃত যে কাব্য আছে সেই কাব্যকে কিন্তু প্রথমে দুই ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে শ্রব্য কাব্য, একটা হচ্ছে দৃশ্যকাব্য। দৃশ্যকাব্য মানে তোমরা ইতিমধ্যেই জেনেছো কি, নাটক বা রূপক, মানে নাটক করে, মানে যেগুলো আমরা চোখে দেখতে পাই সেগুলোকে দৃশ্যকাব্য বলা হয়। যে কাব্যগুলোকে নাট্যকারে, মানে নাটকের আকারে মঞ্চে প্রতিস্থাপন করা হয় সেগুলো কিন্তু আমাদের কাছে দৃশ্য কাব্য। ইতিমধ্যে তোমাদের বাসন্তিক স্বপ্নম নাটকটা তো দেখিয়েছি, ঠিক আছে? আর এখন আমরা পড়বো হচ্ছে শ্রব্য কাব্যের অন্তর্গত কিছু কাব্য। শ্রব্য কাব্য মানে যেগুলো আমরা শুনি, মানে উপন্যাস, যেগুলো আমাদের শোনা, ঠিক আছে? সেখানে কি কি আছে? সেখানেও কিন্তু তিনটে ভাগ আছে। এক হচ্ছে গদ্য, দ্বিতীয় হচ্ছে পদ্য, আর তৃতীয় হচ্ছে চম্পু। গদ্য মানে তোমরা জানোই যে কি গল্প, পদ্য মানে জানোই সেখানে কি থাকবে, একটা শ্লোকের আকারে হোক বা পদ্যের ছন্দের আকারে হোক তোমাদের পড়ানো হয়ে থাকে, মানে তোমরা পড়ে এসেছো। তৃতীয় হচ্ছে আমাদের চম্পু কাব্য। এই চম্পু কাব্য সম্পর্কে আমরা প্রথমে একটু জানবো। এই চম্পু কাব্য সম্পর্কে বলা হয় যে গদ্য এবং পদ্যের সংমিশ্রণ, মানে এই চম্পু কাব্যতে কিছু অংশ থাকবে গদ্য আকারে, কিছু অংশ থাকবে পদ্যের আকারে। এই দুটো সংমিশ্রণে কিন্তু আমাদের এই চম্পু কাব্য কিন্তু রচনা করা হয়ে থাকে। মানে বলতে পারো যে যেই কাব্যে তোমাদের গদ্য এবং পদ্যের দুটোরই সংমিশ্রণ থাকে তাকে কিন্তু সেখানে কিন্তু চম্পু কাব্য, তাকে চম্পু কাব্য বলে। আচ্ছা, এই চম্পু কাব্য সম্পর্কে দণ্ডী তার কাব্যাদর্শে বলেছেন গদ্য পদ্যময়ী কাব্যং চম্পু ঋত্যভিধীয়তে, অর্থাৎ গদ্য এবং পদ্য এই দুটো একসাথে করে চম্পু কাব্যের কিন্তু অভিধীয়তি অর্থাৎ অভিধান করা হয়েছে, ঠিক আছে? আচ্ছা, এবার আমরা জানবো যে এই যে তাহলে তোমাদের প্রথমে চম্পু কাব্য সম্পর্কে বলে দিলাম যে কি গদ্য এবং পদ্য দুটোই আকার এই কাব্যের মধ্যে দেখতে পাবে, ঠিক আছে? দ্বিতীয় কি,
দ্বিতীয় আমরা পড়ব হচ্ছে এই যে ত্রিবিক্রম ভট্ট, মানে আমাদের যে রাইটার, মানে যিনি লিখেছেন, তিনি কিন্তু চম্পু কাব্য লিখেছেন। এবং চম্পু কাব্যের মধ্যে কোন কোন চম্পু কাব্য লিখেছেন, তার লেখা কিন্তু সবথেকে উন্নত, মানে সবথেকে কিন্তু বিখ্যাত দুটো নাটক হচ্ছে, দুটো চম্পু কাব্য হলো নলচম্পু এবং মদালসা চম্পু। নলচম্পুতে কী আছে? নলচম্পু কিন্তু মহাভারতের বনপর্ব থেকে নেওয়া হয়েছে, যেখানে নল এবং দময়ন্তীর প্রেম গাথা অর্থাৎ নল এবং দময়ন্তীর প্রেমমূলক কথোপকথন নিয়ে নলচম্পু রচনা করেছেন উনি। এবং তারপর হচ্ছে মদালসা চম্পু, এখানেও কিন্তু এটি মার্কেন্ডেয় পুরাণের 18 থেকে 21 অধ্যায়ে বর্ণিত একটি কাহিনী। এখানেও কিন্তু নায়ক হচ্ছে কুবালাস্য এবং নায়িকা হচ্ছেন মদালসা। এটাও কিন্তু একটি প্রেম গাথা, ঠিক আছে। তার মানে তোমাদেরকে মনে রাখতে হবে যে ত্রিবিক্রম ভট্ট দুটো চম্পু কাব্য লিখেছেন, একটা হচ্ছেন নলচম্পু, একটা হচ্ছেন মদালসা চম্পু। আবার বললাম কি, নলচম্পু এবং মদালসা চম্পু। আচ্ছা, এরপরে আমরা, তার মানে এখানে আমরা উৎসটা বুঝতে পেরে গেছি। তার মানে এই আর্যাবর্ত বর্ণনাম কোথা থেকে নেওয়া হয়েছে, মানে এর উৎসটা কি? এর উৎসটা আমরা তাহলে পড়ব কি, নলচম্পু। ওকে, নলচম্পু, ঠিক আছে। নেক্সট হচ্ছে আমাদের কবি পরিচিতি। তাহলে কবি পরিচিতি, কবির নাম তো তোমরা শুনলেই, কি কবি হচ্ছেন আমাদের ত্রিবিক্রম ভট্ট। এর সম্পর্কে আমরা জানবো যে ত্রিবিক্রম ভট্টের জন্ম কোথায় হয়? বিদর্ভ প্রদেশে। বিদর্ভ প্রদেশের কোন একটি গ্রামে ব্রাহ্মণ পরিবারে কিন্তু তার জন্ম হয়। আর তার আরেকটা নাম যেটা বারংবার আসে কবি পরিচিতিতে, আমি বলবো যে ত্রিবিক্রম ভট্টের অপর নাম, এখানে কিন্তু আমি লিখে দিচ্ছি, ত্রিবিক্রম ভট্টের অপর নাম। এটা কিন্তু বারংবার তোমাদের পরীক্ষাতে এসে থাকে, শর্ট কোশ্চেন বা এমসিকিউতে তোমরা হয়তো পেয়ে যেতে পারো এই কোশ্চেনটা। সিংহাদিত্য বা যমুনাদিত্য। কি বললাম? ত্রিবিক্রম ভট্টের অপর নাম বারংবার তোমাদের এসে থাকে, কি নাম? সিংহাদিত্য বা যমুনাদিত্য। এই দুটো নাম মনে রাখবে, বারংবার কিন্তু এসেছে। আচ্ছা, নেক্সট আমরা যেটা পড়বো সেটা হচ্ছে আমাদের নামকরণ। দেখো, আমরা যেটা পড়লাম যে এর মূল উৎস হিসেবে আমরা দেখলাম যে আর্যাবর্ত বর্ণমের মূল উৎস হিসেবে আমরা দেখলাম নলচম্পু, যেখানে কিন্তু নল এবং দময়ন্তীর প্রেম কথা নিয়ে কিন্তু ঘটনাটি বর্ণিত করা হয়েছে। কিন্তু আমরা তাহলে তো এখানে নলচম্পু হওয়ার কথা ছিল, মানে নামটা নলচম্পু হওয়ার কথা ছিল, তাহলে আর্যাবর্ত বর্ণনাম কেন হলো? একটা বড় প্রশ্ন, তাই না? এই আর্যাবর্ত বর্ণনাম এই কারণে হয়েছে যা নাটকের শুরুতে, মানে এই যে প্রেম গাথাটা শুরু হয়েছে, গাথার এই চম্পু কাব্যটা যখন লেখা উনি শুরু করেছেন, প্রথমে উনি কিন্তু এই আর্যাবর্ত কি, আর্যাবর্ত হলো একটা দেশ। এই দেশের কিন্তু তিনি একটা নিজের মধ্যে একটা কল্পনা করেছেন, কেমন দেশটি সেটা নিয়েই কিন্তু আমাদের পাঠ্য বিষয়। তো এই আর্যাবর্ত বর্ণনা, অর্থাৎ আর্যাবর্তের বর্ণনা কিন্তু তিনি প্রথমে এই চম্পু কাব্যে কিন্তু প্রথমে দিয়েছেন। এবং পরবর্তীতে আমাদের যে প্রথম উচ্ছ্বাসে আর্যাবর্ত অর্থাৎ এই দেশটি সম্পর্কে বলা হয়েছে। এবং এই নামকরণটি কোথা থেকে করা হয়েছে? আমাদের পাঠ্যাংশের নাম তোমরা জানো, সেই হিসেবে প্রথম অংশের অর্থাৎ প্রথম উচ্ছ্বাসের নাম কিন্তু করা হচ্ছে আর্যাবর্ত বর্ণনাম। আচ্ছা, এত দূর বলছি, কিন্তু এই আর্যাবর্তটা কোথায় সেটা কি আমরা জানি? আমরা বললাম যে আর্যাবর্ত, মানে এই আর্যাবর্ত বলা হয়েছে আমাদের ভারতবর্ষের মধ্যেই আছে, এবং ভারতবর্ষের কথাই বলা হয়েছে এই আর্যাবর্তকে। প্রাচীন সময়ে এই আর্যাবর্ত কিন্তু অ্যাকচুয়ালি ভারতকেই বোঝানো হয়েছে, অর্থাৎ আমাদের দেশ ভারতবর্ষকেই কিন্তু বলা হয়েছে। বললাম না, ভারতবর্ষ মানে তোমার আমার গৌরবের দেশ, এখান থেকেই বলছি। এই ভারতবর্ষকে নিয়েই কিন্তু কবি একটা কল্পনা করেছেন, সেটাই আমরা পড়ব। এবং নাম দিয়েছেন আর্যাবর্ত বর্ণনাম। কোথায় আছে? বিন্ধ্য পর্বতের উত্তরে। মনে রাখবে, এই আর্যাবর্ত দেশটা কোথায় আছে? আমরা তো নাম শুনিনি, তাহলে আমরা জানবো কী করে কোথায় আছে? এটা আছে বিন্ধ্য পর্বতের উত্তরে, ঠিক আছে। কিন্তু প্রাচীন যুগে কিন্তু এই পুরো ভারতবর্ষ যখন অখণ্ড ভারত
যখন আমাদের বলা হয় যে অখণ্ড ভারত যখন ছিল, সেই ভারতের আকৃতি আজকের থেকে অনেক বিশাল আকৃতির একটা ভারত ছিল। সেই ভারতকে কিন্তু বলা হতো আর্যাবর্ত, সংস্কৃতে বলা হয় আর্যবর্ত। ঠিক আছে, এই আর্যাবর্তর যে কথাটা, এই কথাটাকে যদি আমরা ব্যুৎপত্তি করি, মানে যদি ভাঙি, তাহলে কি আসবে দেখে নাও। এখানে আসবে আর্যাবর্ত, আর্য, আ পূর্বক বৃত্ত যুক্ত খং। এটা মনে রাখবে। কি বললাম? আর্য পূর্বক, আ পূর্বক বৃত্ত ধাতু, ঠিক আছে, তার সাথে ঘয়, ঘয় প্রত্যয়। ঠিক আছে, এই নিয়ে আমাদের তৈরি হচ্ছে আর্যাবর্ত। আর্যাবর্তর নামকরণ, তাহলে নাম কেন করা হয়েছে? আর্যাবর্ত মানে হচ্ছে আর্য আবর্ত, মানে এখানে আর্যরা, মহান মানুষেরা বারংবার কিন্তু পুনঃ কিন্তু কী করেছেন, আমাদের এই দেশে কিন্তু জন্মগ্রহণ করেছেন, ঘুরে বেরিয়েছেন। যত রকমের সাধু সন্ন্যাসী যারা আর্য, তারা কিন্তু বারংবার আমাদের দেশে কিন্তু জন্মগ্রহণ করেছেন, ঘুরে বেরিয়েছেন। সেই জন্যই কিন্তু নাম দিয়েছেন আর্যাবর্ত। তাহলে নামকরণটা বুঝতে পেরেছো? আশা করি প্রত্যেকে এখানে যারা যারা আছো তারা কমেন্টে জানাও যে তোমরা এতদূর পর্যন্ত বুঝতে পেরেছো কিনা। এটা কিন্তু তোমাদের হলো কনসেপ্টের ক্লাস, মানে এই গল্পটা পড়ার পূর্বে যা যা তোমাদের দরকার, যা যা ইনফরমেশন দরকার, সেগুলো সমস্ত কিছু তোমাদের কিন্তু আমি দিয়ে দিলাম এখানে। তার মানে কনসেপ্টের এটা কিন্তু তোমাদের ক্লাসটা হয়ে গেল। এবার আসবো আমি আস্তে আস্তে এই পুরো ঘটনাটা কীভাবে বলা হয়েছে, কবি কীভাবে বলেছেন, কি বলেছেন, তার কল্পনাতে তিনি কি ভেবেছেন এই ভারতবর্ষকে, অর্থাৎ আর্যাবর্তকে তিনি কোন জায়গায় দেখছেন, সেটাই আমরা দেখব। ঠিক আছে, তো প্রথমে আমি বলি, প্রথম একটা তোমাদের শ্লোক আছে। প্রথম তাহলে তোমরা বই, যদি তোমরা কেউ বই যদি থাকে অবশ্যই বইটা ফলো করো। প্রথম যে শ্লোকটা আছে, অস্থি সমস্ত বিশ্বরাভোগ ভাষ্যল্য লাম লীলায় মান সমান। অর্থাৎ মানে কি বলবো, মানে হচ্ছে আমি এখানে প্রত্যেকটা লাইনের, অর্থাৎ প্রত্যেকটা লাইন ধরে ধরে যদি বলি তাহলে তোমাদের ভিডিওটি অনেকটা বড় হবে এবং তোমরা সব কথা হয়তো বুঝতে পারবে না। তাই জন্য গল্পের মতো করে পুরো গল্পটাকেই আমি তোমাদের সামনে তুলে ধরছি, চেষ্টা করছি তোমরা যেন প্রত্যেকটা জিনিস বুঝতে পারো। আচ্ছা, প্রথমে আমরা দেখব এখানে সমস্ত, এখানে মানে কোন দেশে, আমাদের এই আর্যাবর্তকে বললাম কি প্রাচীনে ভারতবর্ষ কিন্তু বোঝানো হয়েছে। অতএব এখানে কি বলেছে, এখানে সমস্ত ভোগ্য বস্তু বা উজ্জ্বল সৌন্দর্য বিদ্যমান। এখানে মানে এই যে আর্যাবর্ত দেশ, এখানে কিন্তু সমস্ত বস্তুই কিন্তু কি ভোগ্য বস্তু এবং সমস্ত কিন্তু উজ্জ্বল সৌন্দর্য ভরা। কেমন, কার সাথে তুলনা করা হয়েছে? স্বর্গের সাথে। হ্যাঁ, স্বর্গের মতো, স্বর্গের মতোই উপভোগ্য। স্বর্গে যেমন আমরা স্বর্গকে যদি কল্পনা করি তাহলে কি হয়, স্বর্গকে কিন্তু কল্পনা করলে এটা বোঝা যায় যে স্বর্গে আমাদের মনে হয় সমস্ত কিছুই কিন্তু ভালো, উজ্জ্বল, সুন্দর, সমস্ত বস্তুই কিন্তু ভোগ্য বস্তু, তাই তো? এখানেও কিন্তু সেরকমই তোমাদের এই দেশটাকেও কিন্তু স্বর্গের মতো তুলনা করেছেন। এরপর কি বলেছেন, এরপরে তোমাদের বলেছে ভীম যেমন মহাভারতের অলঙ্কার। মহাভারতের যতগুলো চরিত্র ছিল সেই চরিত্রগুলো কিন্তু প্রতিটি মহাভারতের এক একটা অলঙ্কার হিসেবে যদি ধরি তাহলে ভীম কিন্তু একটা অলঙ্কার। হ্যাঁ, মহাভারতের অলঙ্কার, তেমনই আর্যাবর্তের অলঙ্কার। আর্যাবর্তের মানে আমাদের এই যে আর্যাবর্ত দেশ সম্পর্কে আমরা পড়ছি, এই আর্যাবর্তের অলঙ্কার। কে অলঙ্কার? যারা ব্যাকরণ জানে। হ্যাঁ, যারা সংস্কৃততে ব্যাকরণ জানে, ব্যাকরণে যারা, ব্যাকরণ পড়তে গেলে আমাদের ব্যাকরণ অজ্ঞ, অর্থাৎ ব্যাকরণে পড়তে গেলে আমরা কী পড়ি? প্রত্যয় পড়ি, নিপাত পড়ি। নিপাত মানে অব্যয়, প্রত্যয়, উপসর্গ, বর্ণবিকার, এই যে এতগুলো জিনিস যেমন আমাদের কি আছে, এতগুলো জিনিস আমাদের যেমন ব্যাকরণে পড়তে হয়, এত বিভিন্নতা থাকে ব্যাকরণের মধ্যে, ঠিক তেমনই কিন্তু এই বিভিন্নতা আমাদের দেশেও আছে। এই দেশে কিন্তু কি হয়, যেমন ব্যাকরণে বর্ণলোপ হয়, ঠিক আছে, আমাদের দেশেও কিন্তু এই দেশে মানে আমাদের দেশে কি হয় না, বংশচ্যুতি ঘটে না। মানে এই যে আর্যাবর্ত দেশ, এই দেশে কি হয় না, বংশচ্যুতি ঘটে না। আর কীরকম কল্পনা করেছে, চুরির উপদ্রব হয় না, বর্ণ ব্যবস্থার অবচ্যুতি এখানে দেখা যায় না। মানে যত রকমের খারাপ জিনিস এই দেশ থেকে কিন্তু দূরীভূত হয়েছে। এটাই কিন্তু কবির কল্পনা। কবি বলেছেন যে
এই দেশে বংশচ্যুতি হয় না, চুরির উপদ্রব হয় না, বর্ণ ব্যবস্থা অর্থাৎ ছোট জাতি বড় জাতি এই সমস্তের কিন্তু অবচ্যুতি মানে অর্থাৎ এই সমস্ত কিন্তু দেখা যায় না। আর কি বলেছেন, মহাদেব বিভিন্ন মহাদেব প্রভৃতি দেবতাদের ব্রাহ্মণকে দান করার রীতি ও প্রথা কিন্তু এখানে অবলুপ্ত হয়নি। মানে এই যে আমরা ব্রাহ্মণকে দান করি বা পুজো করার সময় আমরা হয়তো দেবতাদের অর্ঘ্য দান করি, এই সমস্ত দান কিন্তু আমাদের দেশে মানে অর্থাৎ আর্যাবর্তে কিন্তু এখনও উপস্থিত আছে। এটার কিন্তু এই প্রথা বা এই রীতির কিন্তু অবলুপ্তি হয়নি। আর কি বলেছে, বলেছে গঙ্গা নদীর প্রবাহে যেমন চকর চক্রবাক সরসের মতো পাখিরা ঘুরে বেড়ায়, বলছে গঙ্গা নদীর প্রবাহে কি হয়, চকর চকর মানে চক্রবাক হচ্ছে এক রকমের হচ্ছে প্রাণী মানে পাখি, ঠিক আছে। তারা কি করে, তারা কিন্তু রাতের চকর যত সম্ভব রাতের আকাশে রাতের সময় কিন্তু চাঁদকে দেখে এবং তাকে চকর বলা হয়, ঠিক আছে। এই সরসের মতো পাখিরা যেমন গঙ্গা নদীর প্রবাহে যেমন ঘুরে বেড়াচ্ছে, তেমনই ভাগীরথের প্রার্থনার দ্বারা নিয়ে আসা অর্থাৎ ভাগীরথ, আমরা জানি যে এই যে গঙ্গা নদী, আমাদের এই পবিত্র গঙ্গা নদীকে পৌরাণিক মতে বলা হয় যে মুনি ভাগীরথ কিন্তু গঙ্গা নদীকে প্রথম আমাদের পৃথিবীতে প্রবেশ করান, তাই তো। তোমরা যারা জানো না বলে দিলাম, এটা পৌরাণিক কাহিনী। তো পৌরাণিক কাহিনী মতে কিন্তু ভাগীরথ গঙ্গা নদীকে কি করেন, আমাদের দেশে কিন্তু পৃথিবীতে প্রথম নিয়ে আসেন, এটা বলা হয়, মানা হয়। এবং তখন কি হয়, এই গঙ্গা নদী কিন্তু শিবের জটা অর্থাৎ শিবের জটাকে ধুয়ে দিয়ে অর্থাৎ ধৌত করে কিন্তু আমাদের এই পৃথিবীতে প্রবেশ করে, ঠিক আছে। ঠিক তেমনই এই গঙ্গা নদী কী করছে, এই গঙ্গা নদী যেমন শিবের জটায় থাকে, গঙ্গা প্রবাহিত হয় অনেকেই জানো, সেই গঙ্গা যেমন শিবের জটাকে ধৌত করে কিন্তু মানে ধুয়ে দিয়ে যেমন আমাদের পৃথিবীতে প্রবেশ করেছে, ঠিক তেমনই এই গঙ্গা নদী কিন্তু এই পবিত্র গঙ্গা নদী আমাদের দেশ অর্থাৎ এই আর্যাবর্তকে ধৌত করে, অর্থাৎ এই আর্যাবর্তের বিভিন্ন জায়গাতে এমনভাবে প্রবেশ করছে যেন আমাদের এই দেশকেও কিন্তু একদম তার পবিত্র গঙ্গা নদী কিন্তু ধুয়ে দিচ্ছে, অর্থাৎ ধৌত করে যাচ্ছে। চন্দ্রভাগা নদী এই দেশের অলংকার। আরেকটা নদীর নাম পেলাম কি, চন্দ্রভাগা নদী এই দেশের অলংকার। এছাড়া আরও কবি কি বলেছেন, পুণ্য আত্মা মানুষদের স্মরণ করে। এই দেশের মানুষেরা কি করে, এখনও কিন্তু পুণ্য আত্মা যে সমস্ত মানুষ অর্থাৎ সাধু সন্ততি তাদেরকে স্মরণ করে। এই দেশে ধর্ম কর্মের পুণ্য মিলন। এই দেশ কিন্তু কি, এই দেশের মাটি কি, ধর্ম কর্মের পুণ্যভূমি, ধর্ম এবং কর্মের পুণ্যভূমি। এই দেশের সম্পদ কি, ক্ষেত, মানে সম্পদ ক্ষেত মানে যেখানে আমরা চাষবাস করি, কৃষকেরা চাষবাস করে, সেই কেশ অর্থাৎ ক্ষেত অর্থাৎ যেখানে আমাদের চাষবাস হয়, যেখান থেকে আমাদের আনাজ আসে, আমরা খাওয়া দাওয়ার পাই এবং সেগুলো বাইরে বিভিন্ন ধরনের ব্যবসাও চলে, সেই ক্ষেত কিন্তু আমাদের দেশের সম্পদ। এছাড়া আর কি বলেছে, সাধুজনের ব্যবহার রূপ রত্নের খনি। এই দেশ কি, সাধুজনের ব্যবহারের রূপ রত্নের খনির মতো, মানে আমাদের এই দেশ কিন্তু আমাদের কাছে একটি রত্নের মতো, রত্নের খনি যেমন হয় সেরকমই আমাদের কাছে এই আর্যাবর্ত দেশটাও কিন্তু রত্নের খনির মতো। শিক্ষা মর্যাদা আচার্যদের গুরুকুল সমন্বিত একটি দেশ যার নাম আর্যাবর্ত। তাহলে বলেছে যে শিক্ষা মর্যাদা সম্মান আচার্যদের গুরুকুল, অর্থাৎ একটা সময় তোমরা জানো যে এখন যেমন করে পড়াশুনোর ধারাটা চলে যায়, যে তোমরা হয়তো কারো কাছে কোনো টিউশনে ব্যাচে পড়তে যাচ্ছ, সেখান থেকে বাড়ি চলে আসছো, এরকম একটা কিন্তু আগেকার দিনে ছিল না, গুরুকুল প্রথা ছিল। গুরুকুল প্রথা মানে জীবনের একটা বয়স পর্যন্ত কিন্তু গুরুর কাছেই আমাদেরকে করতে হয়, সমর্পণ করে কিন্তু তাদের আশ্রমেই থেকে যেতে হয়। একটা বয়সের পর শিক্ষা দীক্ষা সমস্ত কিছু গুণ আমাদেরকে নিয়ে তবেই কিন্তু সেই আশ্রম থেকে বের হতে হতো এবং জীবনে এগিয়ে চলতে হতো। এখন কিন্তু সেই নিয়মটা নেই, কিন্তু গুরুকুল প্রথা যে ছিল, এই গুরুকুল প্রথা যেখানে বর্তমান, সেখানে কিন্তু
সেই দেশের নাম কি? সেই দেশের নাম হচ্ছে আর্যাবর্ত। তথা আমরা বলতেই পারি এই দেশের কথাই বলা হয়েছে। ভারতবর্ষেই কিন্তু একটা সময় গুরুকুল ছিল মহান। আজকালকার দিনে তোমরা দেখছো যে বিদেশে লোকজন পড়তে যাচ্ছে, তাই তো? বিভিন্ন দেশে, কোরিয়া বলো, জাপান বলো, জার্মানি বলো, বিভিন্ন দেশের লোকেরা কিন্তু বাইরে পড়তে যাচ্ছে। একটা টাইম আমাদের ভারতবর্ষে এমন একটা সময় ছিল যেখানে কিন্তু বাইরের সমস্ত হিউয়েন সাং, এই সমস্ত বাইরের লোকেরা কিন্তু আমাদের এখানে কিন্তু নালন্দা বিশ্ববিদ্যালয় বলো, তক্ষশিলা বলো, এসব জায়গায় কিন্তু তখন পড়াশুনো করতে আসতো, বাইরে থেকে আসতো। আজকালকার দিনে কিন্তু আমরা বাইরে যাই, কিন্তু একটা সময় ছিল ভারতবর্ষেই কিন্তু বাইরে থেকে আসতো, কারণ ভারতবর্ষকে কিন্তু বলা হয় জ্ঞানের ভাণ্ডার, তাই তো? তো চলো নেক্সট আমরা পড়বো কি? নেক্সট পড়বো এখানে কবি আরও কিছু তার কল্পনা দিয়ে বলেছেন কি? এখানে সর্বদা ধর্মকর্মের উপদেশের দ্বারা, অর্থাৎ ধর্ম এবং কর্ম এই সমস্ত উপদেশের দ্বারা প্রজাদের সমস্ত রোগ বিপত্তি থেকে দূর করা হয়েছে। অর্থাৎ এই যে রোগ, এখন অ্যালোপ্যাথিক আমরা ওষুধ খাই, কিন্তু একটা সময় ছিল যেখানে কিন্তু আমরা টোটালি আয়ুর্বেদিকের ওপরেই কিন্তু নির্ভরশীল ছিলাম, ঠিক আছে? তো তাছাড়াও কিছু রোগ দূর করার জন্য ধর্মকর্মও করা হতো। এছাড়া বলা হচ্ছে যে মানবগণ তাদের সর্বোচ্চ আয়ু পর্যন্ত জীবন ধারণ করেন। এখানে এই আর্যাবর্তে মানুষ কী করে? নিজের জীবনের সর্বোচ্চ আয়ু পর্যন্ত কিন্তু জীবন ধারণ করে থাকতে পারে, ঠিক আছে? প্রজারা সমস্ত সুখ ভোগ করেন। প্রজারা সমস্ত সুখ এখানে ভোগ করেন। এখানে শরীরে কোনো চর্মরোগ দেখা যায় না। এগুলো সমস্তই কিন্তু কবির কল্পনা, যে উনি এমন একটা দেশের কথা ভেবেছেন যেই দেশে কিন্তু মানবগণ নিজের জীবনের সর্বোচ্চ আয়ু পর্যন্ত জীবন ধারণ করেছেন, প্রজারা সমস্ত সুখ ভোগ করছেন। শরীরে মানবদেহে, যেখানে মানবদেহকে বলা হয় রোগের বাসা, মানে শরীর থাকলেই কিন্তু রোগ হবে, তাই তো? কিন্তু কবি এমন কল্পনা করেছেন যে এমন একটা দেশ যেখানে কিন্তু প্রজাদের কিন্তু শারীরিক কোনো অসুস্থতা দেখা যাচ্ছে, কোনো রকমের চর্মরোগ কিন্তু এখানে দেখতে পাওয়া যায় না। কেবলমাত্র জ্যোতিষশাস্ত্রে বলা হচ্ছে, এবার দেখো বলেছেন যে কেবলমাত্র জ্যোতিষশাস্ত্রে গ্রহের হেরফের দেখা যায়। অর্থাৎ বলা হয় যে গ্রহের যদি হেরফের থাকে তাহলে কিন্তু তোমার মনও চঞ্চল হতে পারে। হ্যাঁ, এটা তো অনেকেই মানে বা অনেকেই মানে না, কিন্তু এরকম বলা হয় যে গ্রহের যদি হেরফের থাকে তাহলে কিন্তু তোমাদের মনও কিন্তু চঞ্চল হতে পারে। কিন্তু কবি কল্পনা করেছেন এমন একটা দেশকে নিয়ে যেখানে কিন্তু বলেছেন যে আমার এই যে গ্রহের হেরফের শুধুমাত্র জ্যোতিষশাস্ত্রেই দেখা যায়, আমার এই প্রজাদের মধ্যে, মানুষের মধ্যে, আমার এই দেশের মানুষদের মধ্যে কিন্তু সামান্য পরিমাণও এই গ্রহের প্রভাব কিন্তু দেখা যায় না। অর্থাৎ এখানকার প্রত্যেকটা মানুষ কিন্তু সমস্ত রকমের দুঃখ বেদনা, সমস্ত বিঘ্ন থেকে অনেকটা দূরে আছে। কবি এটা কল্পনা করেছেন। আর কি বলছেন যে পঞ্চভূত, অর্থাৎ বলা হয় সাংখ্য দর্শনেই কিন্তু পঞ্চভূতের দেখা মেলে। হ্যাঁ, পঞ্চভূত মানে তোমাদের পঞ্চভূত বলতে পাঁচটা, তোমাদের বলা হয় যে এই পাঁচটা জিনিস নিয়ে কিন্তু আমাদের পুরো সংসার, পুরো আমাদের পৃথিবীর প্রত্যেকটা কণা, আমাদের শরীরও কিন্তু এই পঞ্চভূত দিয়েই সৃষ্টি হয়েছে। যে বলেছেন যে সাংখ্য দর্শনেই কিন্তু শুধুমাত্র বলা হয়েছে এই পঞ্চভূতের কথা দেখা হয়েছে, কিন্তু বাস্তবে কবির কল্পনা অনুযায়ী কিন্তু বলেছেন প্রজাদের মধ্যে কিন্তু কোনো ভূত প্রেতের উপদ্রব দেখা যায় না। মানে ভূত প্রেত থেকেও কিন্তু প্রজারা দূরে থাকেন। এই দেশের মানুষের শরীরে কোনো রোগ দেখা যায় না। এই দেশের মানুষের শরীরে কিন্তু কোনো রকম রোগ দেখা যায় না। তার মানে বুঝতে পারছো যে প্রত্যেকটা কথার মাধ্যমে কবি এখানে বলতে চাইছেন যে কবি এমন একটা দেশকে কল্পনা করেছেন, এমন একটা দেশের কল্পনা করেছেন যেখানে কিন্তু মানুষ সমস্ত রোগ বেদনা দুঃখ কষ্ট সমস্ত মানে কি যত নাবাচক জিনিস, যত অনিশ্চয়তা, যত নেগেটিভ জিনিস থেকে কিন্তু মানুষ বিরত থাকছে, তাই তো? এই দেশ কেমন একদম সুন্দর, যত রকমের ভালো জিনিস থাকতে পারে সমস্তই কিন্তু কবি ভেবেছেন এই দেশের মধ্যেই কিন্তু আছে। মানে এই দেশ মানে আর্যাবর্ত মানে কি বললাম? হ্যাঁ, ঠিক বলেছো, ভারতবর্ষ, মানে তোমার আমার দেশ ভারতবর্ষ। আচ্ছা, এরপরে কবি কি বলেছেন? কবি বলেছেন
যে এই দেশের মানুষেরা সর্বদা দান এবং ভোগে রত থাকে। অর্থাৎ দান, অর্থাৎ কাউকে কোনো কিছু দান করা। দান মানে এটা নয় যে তুমি তোমার বন্ধুকে একটা পেন দিলে আবার সেটা পেনটা তুমি রিটার্ন করবে, সেটা কিন্তু দান হয় না। দান মানে নিঃস্বার্থ দান। তুমি কাউকে কোনো কিছু দেবে, তার পরিবর্তে কিন্তু তুমি কিছু কী করবে না, তুমি কিন্তু তার পরিবর্তে তার কাছে কোনো কিছু আশা রাখবে না। ধরো তুমি কাউকে যদি তুমি কোনো কিছু দাও, ঠিক আছে, যে কোনো জিনিস দিতে পারো, কাউকে তুমি খাওয়ারও দিতে পারো, কাউকে তুমি জলও দিতে পারো, বস্ত্রও দিতে পারো, যে কোনো কিছু জিনিস দিলে কিন্তু তার কাছে কোনোদিনও কিছু আশা রাখবে না, ঠিক আছে, তাকেই বলা হয় দান। তাই তো বলছি এই দেশের মানুষেরা দান এবং ভোগে রত থাকে মানে মগ্ন থাকে। এখানে বৃহদাকার কুয়ো আছে। এবার এই দেশের সম্পর্কে মানে দেশে কি কি আছে সেই সম্পর্কে কিন্তু একটু জানাচ্ছে। বলছে এই দেশে কি আছে, কুয়ো আছে। আর কেমন আছে, যেমন আমাদের যুদ্ধক্ষেত্রে কি হয়, যুদ্ধক্ষেত্রে কিন্তু সারি সারি রথ সাজানো থাকে, তাই তো আমরা দেখেছি বা আমরা জানি অনেকে যুদ্ধক্ষেত্রে সারি সারি রথ থাকে, ঘোড়া দিয়ে সাজানো থাকে। ঠিক তেমনই আমাদের দেশে কিন্তু একদম একদম সুন্দর করে সাজানো অনেক অনেক ছোট ছোট গ্রাম আছে, যে গ্রামগুলোও কিন্তু পর এই যুদ্ধক্ষেত্রে ঘোড়ার মতোই কিন্তু সাজানো আছে আমাদের দেশে। আর কি বলেছে, বলছে পাহাড়ের মতো উঁচু উঁচু গৃহ। বলছে পাহাড় যেমন উঁচু, পাহাড় যদি তোমরা যাও, পাহাড় কি শুধুমাত্র একটা হয় না, অনেকগুলো পাহাড় মিলে পর্বতমালা বলতে পারো হয়, তাই তো। এই পর্বতমালাগুলো যখন দেখি তখন কি হয়, একটা শৃঙ্গ আরেকটা শৃঙ্গ, মাথাগুলো উঁচু উঁচু থাকে। বন জঙ্গলে যেমন হাতি, বনের সবথেকে বৃহদাকার জীব হচ্ছেন কি হাতি। এই হাতিগুলো যেমন উঁচু উঁচু, ঠিক তেমনই কিন্তু আমাদের শুধুমাত্র গ্রামেই যে আমাদের গৃহ আছে তাই না, আমাদের শহরেও কিন্তু উঁচু উঁচু গৃহ আছে। মানে গ্রাম এবং শহর দুটোই কিন্তু কবি এখানে বলেছেন। আর কি বলেছেন, আর বলেছেন এখানে বৃহদাকার কুয়ো আছে। মানে এবার ডেসক্রাইব করেছেন গ্রামকে নিয়ে। সেই কুয়ো কেমন, অত্যন্ত গভীর এবং তার জল কিন্তু খুবই সুস্বাদু। বলছে এই জল আমাদের দিনে, আগেকার দিনে মিনারেল ওয়াটার থাকতো না, কি থাকতো, কুয়োর জল, নদীর জল, এই সমস্ত জলই কিন্তু আমাদের দেশের লোকজনকে খাওয়াতে হতো। মানে বুঝতে পারছো তো যে রিলেট করেছে কিন্তু ভারতবর্ষের সাথে। মানে আমরা বলতেই পারি আর্যাবর্ত মানেই কিন্তু আমাদের দেশ, ভারতবর্ষকে নিয়েই কিন্তু এই পুরো পাঠ্যাংশটা কিন্তু করা হয়েছে, ঠিক আছে। বলছে কুয়োর জল অত্যন্ত গভীর, কিন্তু সেই জল অত্যন্ত সুস্বাদু ছিল। আর কি বলেছে, এই দেশের মেয়েরা ব্রত পালন করত। ব্রত পালন মানে বিভিন্ন ধরনের পুজো আর্চায় নিজেদের মনকে নিয়োজিত রাখতো, ঠিক আছে, ব্রত পালন করত, যার ফলে তাদের স্বভাব কেমন শুদ্ধ। মানে তারা হচ্ছে শুদ্ধ স্বভাবা, অর্থাৎ তাদের মন, তাদের চলন, হাব ভাব এবং তাদের কথাবার্তা সমস্তই কিন্তু শুদ্ধ ছিল, মানে শুদ্ধ আছে, এখনও আছে, ঠিক আছে। তাহলে বুঝতে পারছো এই ভারতবর্ষ ছাড়া নিশ্চয়ই এই ধরনের যে বর্ণনা, এই যে আর্যাবর্তের তোমাদের বর্ণনাগুলো শুনছো, এই বর্ণনা কিন্তু ভারতবর্ষ ছাড়া কি অন্য কোনো দেশে থাকতে পারে, কি মনে হয়? না, থাকতে পারে না। সেই জন্যই বললাম, আর এই গল্পটা এক্সাইটমেন্টের জন্য না, এই গল্পটা হচ্ছে একদম একটা ভালোবাসার গল্প বলতে পারো। কিন্তু এই ভালোবাসা কার সাথে? আমার সাথে, আমাদের সবার সাথে, আমাদের দেশের ভালোবাসা, তাই তো। চলো এরপরে পড়ি। এরপরে কি বলেছেন, এরপরে বলেছেন যে দেশে এই মহোৎসবের পরম্পরাকে ধরে রাখা, মানে বিভিন্ন ধরনের যে মহোৎসব হয়, কোথাও হয়তো গণেশ চতুর্থী হচ্ছে, মুম্বাইয়ের মতো একটা দেশে, আমাদের দেশে যেমন দুর্গা পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, বা বিভিন্ন ধরনের অন্য যদি কোনো আমরা যদি অন্য ধর্মের কথা বলি, যেমন খ্রিশ্চানদের একটা কোনো ধর্ম পালিত হচ্ছে, আবার মুসলিমদের যেমন ঈদ, মহরম, এই ধরনের উৎসবগুলো পালিত হয়। তাহলে কি আমাদের দেশে কিন্তু এখনও কি হয়, এই যে মানুষের মধ্যে মানুষের যে মিলন, মানুষের সাথে মানুষের এখনও কিন্তু ভেদাভেদটা নেই, তাই তো। মহোৎসব কিন্তু আমাদের এখানে এখনও ধরে রেখেছি আমরা, এখনও কিন্তু ধরে রাখা হয়েছে, তাই তো। এই দেশ গৌরবের দেশ। অবশ্যই আমাদের কাছে, আমাদের এই ভারতবর্ষ, এই আর্যাবর্ত যদি বলি, তাহলে এই আর্যাবর্ত কি আমাদের কাছে গৌরবের দেশ, স্বর্গের থেকেও বেশি। হ্যাঁ, ঠিক বলেছে। স্বর্গতে যেমন কোনো দিনও কি হয় না, স্বর্গতে কি দেখেছো যে কোনো দেবতারা বৃদ্ধ হচ্ছে, শুনেছো? না, স্বর্গতে কিন্তু
রোগ হয় না, বার্ধক্য আসে না। স্বর্গতে সবসময় চারিদিকটা সৌন্দর্যে ভরা থাকে, উজ্জ্বলতায় ভরা থাকে। স্বর্গ কিন্তু কি হয়, আমাদেরকে ভাবে যে না আমরা স্বর্গে অনেক, যখন আমরা স্বর্গ নিয়ে যদি কিন্তু চিন্তা করি তখন আমাদের মাথাতে মস্তিষ্কের মধ্যে অলরেডি কী থাকে, সবসময় ভালো পজিটিভিটি থাকে। ঠিক তেমনই আমাদের পজিটিভিটি থাকে, ঠিক তেমনই আমাদের দেশও কিন্তু একদমই এইরকম, একদম স্বর্গের থেকেও কিন্তু বেশি। বলছেন স্বর্গে তো এখানে আরও বলেছেন এই দেশে বলছে মহাদেব, অর্থাৎ স্বর্গে একজন মহাদেব আছেন, মানে মহেশ্বর, মানে শিব, যাকে তুমি আমি আমরা সবাই কিন্তু আরাধনা করি। ওখানে একজন আছেন, একজন মহেশ্বর আছেন। কিন্তু আমাদের দেশে কিন্তু ঘরে ঘরে মহেশ্বর, মানে ঘরে ঘরে প্রত্যেকটা বাড়িতেই কিন্তু আমাদের দেশে এমন মানুষেরাই বাস করেন তারা কিন্তু নিজেরাই অত্যন্ত ভালো। সেই জন্য বলেছেন যে এই দেশে কিন্তু ঘরে ঘরে শ্রেষ্ঠ মানুষেদের বাস। অতএব এইখানেই কিন্তু আমাদের আর্যাবর্ত, অর্থাৎ এই আর্যাবর্ত দেশ সম্পর্কে তোমরা এতক্ষণ যে পড়লে, এই আর্যাবর্ত দেশ অর্থাৎ তথা ভারতবর্ষ আমাদের কাছে কি স্বর্গের থেকেও বেশি মূল্যবান। স্বর্গকেও কিন্তু এই দেশ ছাপিয়ে গেছে। তোমরা আশা করি বুঝতে পেরেছো। এই গল্পটা পুরোপুরি কিন্তু আমাদের দেশকে নিয়ে হয়েছে। নাম হচ্ছেন আর্যাবর্ত তথা ভারতবর্ষ। এই ভারতবর্ষকে নিয়েই কিন্তু এই গল্পটা। তো তোমাদের এই গল্পটা আমি কমপ্লিট করলাম। তার আগে আমি আবার বলবো যে গল্পটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে যে কেমন লাগলো। সমস্ত গল্পই আমাদের যে সংস্কৃতের যে গল্পগুলো থাকে সমস্ত গল্পই যে খুব এক্সাইটমেন্টের মধ্যে দিয়ে যায় বা খুব উত্তেজনা, মানে একই ব্যাপার উত্তেজনাপূর্বক যদি হয় সেটা কিন্তু হয় না। কিছু থাকে যে ভালোবাসার গল্প থাকে, কিছু থাকে গর্বের থাকে, আর আমরা তো আমাদের দেশকে নিয়ে অবশ্যই গর্ববোধ করি, তাই না? তো চলো আজকের মতো এখানেই ভিডিওটা কমপ্লিট করছি। তার আগে তোমাদের প্রত্যেকে বলবো যে অবশ্যই ভিডিওটি লাইক করে দিও, আমাদের কমেন্ট করে দিও কেমন লাগলো ভিডিওটি। আর বলবো আবার যে যদি তোমরা আমার সাথে যুক্ত হতে চাও তাহলে কি করতে হবে, তোমাদেরকে হোয়াটসঅ্যাপ গ্রুপে চলে যাও। হোয়াটসঅ্যাপ গ্রুপ নাম্বারটা হচ্ছে 8509456622। এই নাম্বারটা তোমরা হোয়াটসঅ্যাপ করে নিও। এখানে কিন্তু এডুকেশন, সমাজতত্ত্ব, ইতিহাস, রাষ্ট্রবিজ্ঞান, বাংলা, ইংরেজি, ভূগোল, দর্শন, পরিবেশবিদ্যা এতগুলো সাবজেক্ট এবং অবশ্যই সংস্কৃত কিন্তু তোমাদের পড়ানো হয়ে থাকে। অনলাইন এবং অফলাইন দুটো মোডেই পড়ানো হয়ে থাকে। অতএব তোমরা কিন্তু অবশ্যই আমার সাথে এবং আমাদের সকলের সাথে কিন্তু এই এডুকেশন সেন্টার পরিবারটার সাথে কিন্তু যুক্ত হয়ে যাও আগামী দিনে ভালো রেজাল্ট করার জন্য। তাহলে চলো আজকের জন্য আসি, দেখা হবে নেক্সট কোনো একটা টপিক নিয়ে।